সবাইকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সরস্বতী পুজো উপলক্ষে গপ্পলেনের বিশেষ নিবেদন। আজকে আপনারা শুনবেন গপ্পলেন অরিজিনালসের তৃতীয় গল্প, সুপ্রিয়া মণ্ডলের লেখা ভালোবাসার জলছাদ। গল্পে জোনাকের চরিত্রে সাগরিকা, ঈশান অনিরুদ্ধ, রিখিয়ার চরিত্রে তৃষা প্রামাণিক এবং ভুট্টাওয়ালা আমি অঙ্কন। কলকাতার অতি পরিচিত দুটি কলেজকে ঘিরে আমাদের এই গল্প। তোমরা যারা এখনো এই কলেজে পড়ছো বা অ্যালুমিনাই, তারা কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না আমরা ঠিক কতটা কাছাকাছি যেতে পারলাম তোমাদের। তাহলে শুরু করা যাক। একটা অদ্ভুত সকাল আজ। ঝলমলে রোদ্দুরে ছেয়ে গেছে গোটা আকাশটা। আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস মিথ্যে প্রমাণ করে মিঠে রোদ খেলে বেড়াচ্ছে চারিদিকে। আমার মনটাও আজ বড্ড ভালো, সব কিছু আজ বড্ড রঙিন। ভালোবাসার রঙে রাঙা হয়ে উঠেছে চারিপাশ। আজ যে সরস্বতী পুজো। সেই স্কুল জীবন থেকে শুনে আসছি সরস্বতী পুজো নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কি জানি, অত শত ভাবিনি কখনো। তবে এবার উত্তর কলকাতার বুকে দুটো কলেজ, হাতে গোনা ওই 2 মিনিটের দূরত্ব একে অপরের। সেভাবে দেখলে এখান থেকে শুরু হচ্ছে নর্থ কলকাতা। আর এই দুটো কলেজকে ঘিরে রয়েছে অগুন্তি ছেলে মেয়েদের ভালোবাসা। এবার আসি আমার গল্পে। আমি জোনাকি, ইংরেজি সাহিত্যের ছাত্রী। আমার কলেজ বঙ্গবাসী। তবে এই গল্পটা একা আমার নয়, আরও একজন আছে কিন্তু, ঈশান। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। হ্যাঁ, এই ছেলেটার চোখেও আমি নিজের সর্বনাশ দেখেছিলাম। এক্কেবারে ধ্বংস হয়ে গেছিলাম এক মুহূর্তে। মনে হচ্ছে না কি নির্লজ্জ বেহায়া মেয়ে যে এভাবে ভালোবাসার কথা বলছে। তবে কি জানেন তো, প্রেমে পড়তে বা ভালোবাসতে লজ্জা পেতে নেই। গোটা ব্রহ্মাণ্ডের কেউ কখনো পায়নি। সেটা হলে আজ এত প্রেমের গল্প হয়তো আমরা পড়তেই পারতাম না। যাই হোক, এবার আসি তেনার পরিচয়। ঈশান পানিগ্রাহী, সুরেন্দ্রনাথ কলেজ। তবে ওর সাবজেক্টটা কেমিস্ট্রি। কি মনে হচ্ছে না সুরেন্দ্রনাথের ছেলে আর বঙ্গবাসীর মেয়ে, এও কি সম্ভব? আচ্ছা, দেখাই যাক না কি হয়, কোন দিকে মন নেয় আমাদের কেমিস্ট্রি। সত্যি বলছি রে, মাক্কালির দিব্যি, আর কোনোদিন লেট করব না। ঈশান শোন না। তুই চুপ কর, তুই প্রত্যেকবার এক কথা বলিস, বদ মেয়ে একটা। আরে বাবা, বুঝিসই তো শাড়ি পরতে দেরি হয়ে গেছে। আর রাগ করিস না বাবা। এই নিয়ে তোকে আমি 255 বার ক্ষমা করেছি জোনাকি। আরও 255 বার করবি, সারা জীবন অপেক্ষা করবি, বুঝলি হাঁদারাম? এই খবরদার, এরম বলবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, চল এবার। আচ্ছা এবার বল তো দেখি, আগে কোথায় যাবি? সুরেন্দ্রনাথ যাবি নাকি বঙ্গবাসী? কেন? আজ থেকে 1 বছর আগে যেখানে সবটা শুরু হয়েছিল। ঈশানকে বলতে বলতে আমারও মনে পড়ে গেল আজ থেকে 1 বছর আগের কথা। তবে গল্পটা শুরু হয়েছিল তারও 6 মাস আগে থেকে। তখন আমার 2nd ইয়ার, সামনেই সেমেস্টার। আমি বরাবরই চাপটা একটু কম নিই। চারিদিকে যখন সবার পরীক্ষার টেনশনে প্রায় যাই অবস্থা, তখন আমি আরাম করে সুরেন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে ওই পচা চিকেন মোমো খাচ্ছি। ওই দুপুর 3টে মতো হবে। হঠাৎ দেখি একটা ছেলে ঠিক আমার থেকে 3 হাত দূরে দাঁড়িয়ে প্রায় লাফাচ্ছে। বেশ অবাক হয়েছিলাম যে করতেটা কি চাইছে ওই কিংভূত টাইপের ছেলেটা। বরাবরের ক্যাচাল প্রিয় আমি। এখানেও ঝামেলার গন্ধ পেয়ে নাকটা একটু বাড়িয়ে দিয়ে যা শুনলাম, তাতে আমি অত শত না ভেবে হ্যাঁ করে এক বিচ্ছিরি রকম হেসে ফেললাম। এ বাবা, ওই কোশ্চেনটা তো আমার পুরো গুলিয়ে গেল রে। ওটা কি ছিল? এই যে আমার এক দোষ, যেখানে সেখানে হেসে ফেলি। তবে এবারের কারণটা সত্যি হাসির মতো ছিল বই কি। ছেলেটার নাকি পরীক্ষার ভয়ে হাত পা কাঁপছে। ভয় নাকি সে ঠিক করে খেতে আর ঘুমাতে পারছে না। আপনারাই বলুন দেখি, এ কথা শুনে কেউ কি করে হাসি চাপবে? তবে কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারলাম কেলো হয়ে গেছে। ওই যে হাত পা কাঁপা ছেলেটা দেখি আমার দিকে এগিয়ে আসছে তেড়ে ফুড়ে। এই 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 তুমি হাসলে কেন? আমাকে বলছেন? এই খবরদার বলছি, একদম নাটক করবে না। আমি দেখেছি তুমি কিন্তু আমাকে দেখে হেসেছো। বেশ করেছে হেসেছি। আর তুমি কি জানো বললে আমি নাটক করছি? বেশ করেছে হেসেছি, আরও হাসবো। না, হাসবে না। আমাকে দেখে কেন হাসবে তুমি? বাবা ধেরে খোকা, পরীক্ষার ভয়ে যেমন কাঁপছিলে, দেখে তো মনে হচ্ছিল এবার কোলে করে খেলনা নিয়ে ভোলাতে হবে। এই কত বড় সাহস! কি বললে তুমি?
তুমি যা শুনলে? এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। যাও যাও, হুস হুস। হ্যাট। যত সব পাগল ছাগল। আরো কি কিছু বললো ছেলেটা? বলেছিল মনে হয়, কি জানি, শুনতে পাইনি আর পেতেও চাই না। হ্যাঁ আমি জানি ভুলটা আমারই ছিল, কিন্তু বাবা হার মানলে চলবে না। মনে মনে ভাবলাম আর যেন কোনো দিন ওই কিংভূতটার সঙ্গে দেখা না হয়। হেই, হ্যাঁ, কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? ঈশানের কথায় ফিরে এলাম বাস্তবে। না না, এই তো। কি এই তো? চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, আগে বঙ্গবাসী। ওকে ম্যাডাম। আমরা পৌঁছানোর আগেই এক পর্ব অঞ্জলি হয়ে গেছে। দ্বিতীয়বারের বেলা আমরা দিলাম। কিছু কিছু দিন এমন হয় যখন পুরনো স্মৃতিরা এসে বড্ড ভর করে। আজ যে ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে মন দিয়ে অঞ্জলি দিচ্ছে, এই যে ছেলেটা, আজ নাকি ওই যে তোমরা কি যেন বলো, হ্যাঁ প্রেমিক। একদিন এই ছেলেটাকেই আমি দু চক্ষে সহ্য করতে পারতাম না। দ্বিতীয়বার যখন আমার ঈশানের সঙ্গে দেখা হয়েছিল, সেবার তো আরও বেশি করে ঝামেলা বেঁধেছিল আমাদের মধ্যে। সত্যি কি পাগল ছিলাম না আমরা। তবে সেদিন দেখা হয়েছিল বঙ্গবাসীর সামনে চায়ের দোকানে। তখন সবে সেমেস্টার শেষ হয়েছে। আমি সবে এক কাপ চায়ে চুমুক দিয়েছি, দেখি উল্টো দিক থেকে সেই কিংভূত ছেলেটা আসছে। খুব রাগ হয়েছিল, গেলাম উপজে ঝগড়া করতে। কি রে ভজ গৌরাঙ্গ, পরীক্ষায় পাশ করেছিস তো? এই যে আমার নাম না ভজগৌরাঙ্গ নয়, হ্যাঁ আমার নাম ঈশান, ঈশান পানিগ্রাহী। আর এরম তুই তো কারি করছো যে বড়। বেশ করেছি, তুই তুকারি করেছি, বেশি পাকা। আর তোর নাম ঈশান পানিগ্রাহী হোক বা ঈশান পানীয় জল, তাতে আমার কি? তুই একটা ভজ গৌরাঙ্গ, ব্যাস। শুধু শুধু একদম ঝগড়া করবে না বলে দিলাম। এই যা ছোট, অন্য কারোর বাগানে ফুল হয়ে ফোট। আর যদি তোকে আমার কলেজের সামনে দেখেছি না, ঠ্যাং ভেঙে তোর ওই জল নানা পানিতে ভাসিয়ে দেবো। আর কিচ্ছু বলেনি ঈশান, চোখ মুখ লাল হয়ে গেছিল ওর। ভালোই বুঝতে পারছিলাম খুব রেগে গেছে। ও বরাবরের ভোলা ভালা একটা ছেলে, আর আমি বরাবর ওর পিছনে লেগে এসেছি। তবে সেদিন ওর মুখটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল। মনে মনে ভেবেছিলাম একটু বেশি হয়ে গেল কি, এতটা করা বোধহয় উচিত হয়নি। পরে দেখা হলে একটা সরি বলে নেব। কিন্তু তৃতীয়বার দেখাটা হয়েছিল একটু অন্যরকমভাবে। আমার বন্ধু ডাম্বেল, ওর কি যেন একটা ভালো নাম আছে, অত শত মনে নেই বাপু। সে যাই হোক, ডাম্বেলের পছন্দ হয়েছিল কন্যাকুমারীকে। ইস, লোকের বাবা মা যে কী করে এত বড় নাম দেয় কি জানি। তো আমাদের ডাম্বেল কুমার ঠিক করলেন যে কন্যাকুমারীকে প্রপোজ করবে। যেই ভাবা সেই কাজ, বন্ধুর হাত তো আর ছেড়ে দিতে পারি না। তাই গেলাম ডাম্বেলের সঙ্গে ওর প্রপোজ অভিযানে। প্রসঙ্গত বলে রাখি, কন্যাকুমারী ও সুরেন্দ্রনাথ। শেষ অবধি পৌঁছালাম ডেস্টিনেশনে। আমাদের কলেজের খুব কাছেই সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানেই একটা পার্কে প্রপোজ করার কথা ছিল। ব্যাটা ডাম্বেল ওর ফুলকলির হাত ধরে সাইডে কেটে পড়েছে। ব্যাটা বোকা পাঁঠা একখানা। আমি আর কি করি, একটা বেঞ্চে গিয়ে বসে বসে মশা মারছিলাম। পেটে কেমন গুড়গুড় শুরু হলো। ভাবলাম যাই কিছু খেয়ে আসি। ব্যাটা ডাম্বেল খাওয়ারও পয়সা দেয়নি। ব্যাটা আসুক, আজ দেখাচ্ছি মজা। ও কাকু, একটা ভুট্টা দাও তো। मैडम आज ना सब खत्म हो गया। क्यों क्यों? ये एक है ना? ये वाला उस भाई साहब का ऑर्डर है। कौन सा भाई साहब? ও মা, পাশে ঘুরে দেখি সেই গোবর গণেশটা। করুণ চোখে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। যদি আমার মুখ দেখে মায়া হয় ওর, আর আমায় ওই শেষ ভুট্টাটা দিয়ে দেয়। কিন্তু তা কি আদৌ সম্ভব? ছেলেটা নিশ্চয়ই খুব খচে গেছে আমার ওপর। কিন্তু ভুট্টা যে আমার বড্ড প্রিয়। কি আর করব, মনটা খারাপ করে উল্টো দিকে হাঁটতে শুরু করলাম। এমন সময় পেছন থেকে একটা ডাক শুনলাম। এটা তুমি রেখে দাও। না না, এটা তো তোর, আমি কেন নেব? বাবা, একটু ভাবনা দেখালে হয় নাকি? আমি অন্য কিছু খেয়ে নেবো, এটা তুমি রাখো। দুজনে শেয়ার করে খেলে চলবে? কিন্তু আমি জানি আমি একটু ঝোগরুটে, তা বলে আমার সাথে কি ভুট্টাও শেয়ার করা যায় না? আরে না না, চলো ওই বেঞ্চটাতে গিয়ে বসি। তুই করে বল। ঝিলটার পাশে হলুদ রঙের বেঞ্চটাতে গিয়ে বসলাম দুজনে। তোর নামটা যেন কি? ঈশান, ঈশান পানিগ্রাহী। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার নাম জোনাকি। ফসফরাসের আলো? মোটেই না। ওটাই ওটাই। চুপ কর। আচ্ছা, তোর ডিপার্টমেন্টটা যেন কি? আমার কেমিস্ট্রি অনার্স, সুরেন্দ্রনাথ। আর তোর? সে তোর সুরেন্দ্রনাথ আমি জানি। আর তুইও নিশ্চয়ই জানিস আমার বঙ্গবাসী। আর আমার সাবজেক্টটা সাহিত্য, ওই ইংরেজি সাহিত্য। বাপরে,
সারাদিন ওই লোকের প্রেম বিচ্ছেদ বহির্ভূত সম্পর্ক নিয়ে পড়তে পড়তে পাগল হয়ে যাস না? একটুও না। তুই যদি সারাদিন ওই কিসব লাল নীল তরল মেশাতে মেশাতে পাগল না হোস তো আমিও হই না। মোটেই ওগুলো লাল নীল তরল নয়, ওগুলো আসলে আচ্ছা বাদ দে। আর তুই জানিস কেমিস্ট্রি কতটা কঠিন, আর তোর কথায় ওগুলো লাল নীল পদার্থগুলো নিয়ে কাজ করার অত সহজ নয়। তোরা এসব পারবি না। তোরা আর কি বুঝবি? পারবি সারাদিন শেক্সপিয়ার, শেলি, কিডস গড় করে পড়ে ফেলতে? পারবি শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি নিয়ে সারাদিন থাকতে? সব কিছু এত ইজি মনে হয় নাকি তোর? তোর কেমিস্ট্রিটা যেমন কঠিন তেমন আমার সাবজেক্টটাও। ধুর, বেকার বকে যাচ্ছি। এই আমি চললাম। আরে 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, রাগ করলি? না। আরে সরি রে বাবা, সরি সরি সরি। ওকে। ফুচকা খাবি? চল আমি খাওয়াচ্ছি। আচ্ছা চল। সেই শুরু হয়েছিল বন্ধুত্বের, যেটা আজ অনেক দূর গড়িয়েছে। তারপর থেকে ঈশান আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে ভালো বন্ধু। পরের কিছুদিন আমরা খুব ভালো ছিলাম সবাই মিলে। ডাম্বেল কুমারের প্রেমেও তখন কন্যাকুমারী হাবুডুবু খাচ্ছে। সব মিলিয়ে স্বপ্নের মতো কাটছিল দিনগুলো। কিন্তু সব কিছুরই একটা খারাপ দিক থাকে, আর তারপর শুরু হয়েছিল আমাদের খারাপ সময়। দিনটা ছিল 15ই জুলাই। বাংলায় বললে তখন ঘোর আষাঢ়, বঙ্গদেশে বর্ষার আগমন। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। কলেজে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, কিন্তু হঠাৎ মনে পড়ল আজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। প্রায় সবাই মিলে সাবমিট করে ফেললেও আমার তখনও জমা দিয়ে ওঠা হয়নি। কি আর করার, বাধ্য হয়ে কলেজে যেতেই হলো। বেরোনোর আগে ঈশানকে একটা কল করলাম। এই খোক্ষস ছানা, কলেজে আসবি? তুই আসবি? হ্যাঁ রে, ওই হোদল কুতকুত স্যারের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তো, আর আজ যে লাস্ট ডেট। ও আচ্ছা, তুই যখন আসবি তাহলে তাহলে যাব আমি। ওরে ল্যাদখোর, আজ কোন দিক দিয়ে সূর্য উঠেছে যে তুই এই জল কাদার মধ্যে ল্যাদ না খেয়ে কলেজ আসছিস? এই শোন, আজ কিন্তু মেঘ করেছে, বৃষ্টিটা কিন্তু হচ্ছে না। ও হ্যাঁ, তাই তো। যাই হোক, বেরোচ্ছি আমি, তুইও চলে আয়। রাখলাম, বাই। বেশ অবাক হলাম, ও যেখানে একটু গরম পড়লে বা আকাশে মেঘ করলে কলেজে আসে না, সেখানে এই মুষলধারে বৃষ্টিতে হঠাৎ। কলেজ পৌঁছে কাজ সারতে সারতে 2 ঘন্টা মতো সময় লাগলো। ঈশান আগেই মেসেজ করে রেখেছিল কোথায় যেতে হবে। ছাদে গেলাম। আমাদের কলেজের এই ছাদটা আমাদের বড় আদরের। সব সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুর সাক্ষী এই ছাদটা। আমাদের বঙ্গবাসীর এই ছাদটুকুই আমাদের মতো ছেলে মেয়েদের মুক্ত আকাশ। ছাদের এক কোণে শেডের তলায় ঈশান দাঁড়িয়ে আছে। জলের ঝাপটা লেগে অর্ধেক ভিজে গেছে। গিয়ে ডাকলাম ওকে। এই হুকুমুকো হ্যাংলা, এখানে এরম ভিজছিস কেন? জ্বর বাঁধানোর ধান্দা নাকি? ও তুই না, মানে এ ব্যাটার ছেলে, কি মানে করছিস? পেঁচোই পেল নাকি? জোনাকি, আমার না তোকে কিছু বলার আছে। আরে তা বল না বাবা, বেকার কেন হয়ে যাচ্ছিস? আরে উল্টোপাল্টা বলিস না তো। ওকে বাবা, বল। জোনাকি, আমি জানি আমি এখন তোকে যে কথাগুলো বলবো সেগুলো শোনার জন্য তুই একেবারেই প্রস্তুত নোস, কিন্তু এখন না বললে যে আর কোনোদিন বলা হবে না রে। আমি তোকে ভালোবাসি জোনাকি। এই কমাসে আমি সত্যিই জানি না আমার কি হয়েছে, যে আমি কখনো কোনো মেয়ের ধারে কাছে যেতে ভয় পেতাম, সেই আমি কাউকে ভালোবাসবো এটা আমিও ভাবতে পারিনি। তুই আমার জীবনে সেই দমকা হাওয়া জোনাকি, যা তপ্ত গরমেও মনকে ঠান্ডা করে দেয়। আমি এই ঝগড়ুটে পাগলি বদমেজাজি মেয়েটাকেই বড্ড ভালোবেসে ফেলেছি রে। কিছুক্ষণের জন্য কোনো কথা বলতে পারিনি। চুপ করে শুনছিলাম ওর কথাগুলো। কি বলবো আমি? কী বা বলার আছে আমার? আমি কোনোদিনও ভাবিনি যে ঈশান এরম কিছু বলবে। ঈশান, আমি কি বলবো? তুই এভাবে না, মানে তুই সময় নে, না হয় উত্তরটা ভেবে চিনতে পরে দিস। ঈশান, বোঝার চেষ্টা কর, এতে সময় নেওয়ার কিচ্ছু নেই রে। আর আমাদের মধ্যে কোনোদিন কিচ্ছু হতেই পারে না। আমি তোকে বন্ধুর থেকে আর কোনোদিন কিচ্ছু ভাবিনি রে। সরি ঈশান। কিছুই কি হওয়ার নয়? না, কিচ্ছু না। সরি ঈশান, আসছি। ছুটে চলে এসেছিলাম, আর ফিরে তাকাইনি ওর দিকে। খুব কষ্ট হচ্ছিল। আমি এইভাবে ওকে কষ্ট দিয়ে ফেললাম, কিন্তু আমি তো এটা চাইনি। কিন্তু ঈশানকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। ও আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আর ওইটুকুই, এর বেশি আর কিচ্ছু নয়। মাঝখানে বেশ কয়েকটা দিন কাটলো।
আমরা আগে যেমন বন্ধুরা সবাই একসাথে ছিলাম তেমনই হয়ে গেল সবটা। তবে যেটা বদলে গেল সেটা আমার আর ঈশানের সম্পর্ক। ওটা কোনো মতেই স্বাভাবিক হলো না, চেষ্টা করেও না। কিন্তু এই কদিনে ঈশানের এত কাছে থেকেও আমি ওর সাথে এই দূরত্বটা সহ্য করতে পারছিলাম না। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, কি করে থাকতাম ওকে ছাড়া আমি? ওর কাছাকাছি না থাকলে আমার কষ্ট হতো। ওকে অন্য কারোর সঙ্গে দেখলে গাটা জ্বলে যেত আমার। পারছি না আমি আর। এই কষ্ট থেকে বেরোনোর উপায়ই বা কী? সামনেই সেমেস্টার, পড়ার চাপ বেড়েছে। রাত করে পড়ে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। ঘুম ভাঙল রিখিয়ার ডাকে। জিনি ওঠ। জিনি, এই জিনি। কে? ও তুই? তুই এত সকালে এখানে? কি হয়েছে? সকাল আর নেই, 11টা বাজে। ও হ্যাঁ তো। আচ্ছা তুই বস না, কিছু খাবি? এই, তোর খাওয়া তুই তোর কাছে রাখ। আগে বল, তোর আর ঈশানের মধ্যে কি হয়েছে? কিছু না তো। কেলিয়ে বৃন্দাবন ছুটিয়ে দেবো বলে দিচ্ছ জিনি। বল বলছি। আরে না রে, শোন না, কিচ্ছু না। জিনি, ওই ঈশান প্রপোজ করেছিল আমার। কি কি বলছিস? ঈশান তোকে? এই রে, তুই কি বললি? না বললাম, আর কি বলবো? কেন না, কেন বললি? না বলবো না তো আর কি বলবো? ঈশান তো আমার বন্ধু রিকু। মরণ আমার। কেন রে, বন্ধুদের সাথে লোকে প্রেম করে না? যত সব ন্যাকা ষষ্ঠীর দল। রিকু তুই জানিস না, এর আগেও আমি এরম পরিস্থিতিতে পড়েছি রে। ক্লাস 6-এ আমিও আমার এক বন্ধুকে ভালোবাসতাম, আর তারপর ও না করে দেওয়া আমাদের বন্ধুত্বটাও শেষ হয়ে গেছে। ক্লাস 6-এ প্রেম? ওরে, ওটা প্রেম নয়, নিব্বিড়ি। ছিটগ্রস্ত তুই একটা। রিকু, আচ্ছা, তোর ওই ক্লাস 6-এর ক্লাস তোকে কি বলে না করেছিল? ওর পড়াশোনায় ডিস্টার্ব হবে বলে। আহা গো, তা সে এখন কি করে জানিস? হ্যাঁ, আগের সপ্তাহে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। ওরাই বলছিল যে অয়ন নাকি এখন গাঁজা খেয়ে রাস্তায় শুয়ে থাকে। ওর বাবা মা নাকি মেরে মেরে ওকে বাড়ি আনে, আর এই বছর নাকি উচ্চ মাধ্যমিক আবার দেবে। হেসে গড়িয়ে পড়ল রিখিয়া, আর ওর অবস্থা দেখে আমি আরও ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কোনো মতে হাসি থামিয়ে খুব কষ্টে বলতে শুরু করলো রিকু। আচ্ছা, আমায় একটা কথা বল, তুই সত্যি ঈশানের জন্য কিছু ফিল করিস না? না রে, মানে আমি ঠিক বুঝতে পারছি না। নেকু পুষু আমার। রিকু, তুই তো এমন ছিলি না রে। তোর ব্যক্তিত্ব কোথায় গেল জিনি? তুই ঈশানের থেকে পালিয়ে এভাবে ঘরে বসে আছিস, লজ্জা করে না তোর? আমি ওর মুখোমুখি হতে পারছি না রে, কেমন যেন লাগছে। আর ও আমার সাথে একটু বেশি স্বাভাবিক হয়ে কথা বলছে, সেটা মেনে নিতে আমার আরও সমস্যা হচ্ছে। কিন্তু ওর থেকে দূরে থাকলেও আমার যে কষ্ট হচ্ছে রে, আমি পারছি না রিকু। ওরে বিরোধিনী রাধা আমার, তুই কি বুঝতে পারছিস তুই প্রেমে পড়েছিস? আমি কই না তো। তুই নিজেও জানিস তুই ঈশানকে ভালোবেসে ফেলেছিস জিনি। আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি ওকে ছেড়ে থাকতেও পারছি না রিকু। আমি শুধুই আমার বন্ধুটাকে ফেরত চাই। তুই একটু সময় নে আর একটু ভাব। বয়ফ্রেন্ড হিসেবে আমাদের ঈশান কিন্তু অতটাও খারাপ নয় জিনি। চল টাটা, এলাম রে। হ্যাঁ যা রে। রিখিয়া চলে যাওয়ার পর অনেকক্ষণ ভেবেছিলাম, সত্যিই কি আমি ঈশানকে ভালোবেসে ফেলেছি? কিন্তু না, ঈশান তো শুধু আমার বন্ধু। এর থেকে বেশি আমি ঈশানকে কোনোদিন কিচ্ছু ভাবিনি। তবে যেগুলো আমি এখন অনুভব করছি সেগুলোই বা কেন হচ্ছে? আর পারছিলাম না। এবার আমার ঈশানের কাছে ফিরতেই হবে, ফিরিয়ে নিতে হবে ওকে। হ্যাঁ, আমিও হয়তো ওকে সত্যিই ভালোবাসি। ওর ওই চোখ দুটোকে আমি কিভাবে অবহেলা করব? ওই চোখ দুটোতে যে আমি সত্যি সত্যিই আমার জন্য ভালোবাসা দেখেছি। না, আর না, আমি আর পারবো না ওর থেকে দূরে থাকতে। মনে মনে খুব বুঝতে পারলাম সর্বনাশটা আমার হয়েই গেছে। চৈত্রে না হোক এই শ্রাবণেই হয়েছে। পাশের টেবিল থেকে ফোনটা নিয়ে ঈশানকে একটা কল করলাম। অনেক দিন পর সেই চিরচেনা নাম্বারটা ডায়াল করলাম। কল করে একটা বিশেষ জায়গায় আসতে বললাম ওকে। আমি জানতাম ও আসবেই। সেদিন 22শে শ্রাবণ ছিল, কলেজে অনুষ্ঠান। একটা সাদা এমব্রয়ডারি শাড়ি পরে কলেজে গেলাম। অনুষ্ঠান শেষের পরেই গেলাম সেখানে। দেখলাম ঈশান দাঁড়িয়ে। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যেখান থেকে সবটা শেষ হয়েছিল সেখান থেকেই আবার সবটা শুরু হবে।
আমাদের ভালোবাসার জলছাদ। আজও বৃষ্টি পড়ছে সমানভাবে। পেছন থেকে গিয়ে ডাকলাম ওকে। ঈশান, ও তুই এসে গেছিস? তা বল, হঠাৎ এমন জরুরি তলব? হ্যাঁ শোন, আমার তোকে কিছু বলার আছে, মন দিয়ে শুনবি। মন দিয়ে বল, শুনি। দেখ ঈশান, তুই নিজেও জানিস আমি খুব একটা ভালো মেয়ে নই, একটা দজ্জালার ঝগড়ুটে টাইপের মহিলা। আর তুই তো আরেক কাঠি ওপরে, একটু বেশি তালকানা আর ল্যাথখোর টাইপের। এ কি রে ভাই, অপমান করছিস কেন? এই চুপচাপ শোন তো। দেখ, আমার মনে হয় আমারও তোকে একটু একটু মানে মানে আমিও তোকে একটু একটু ভালোবাসি মনে হয়। হ্যাঁ? দেখ, লাফানোর কিচ্ছু নেই। আমিও খুব ভালো গার্লফ্রেন্ড নই, আর তুইও তো বিচ্ছিরি রকমের বয়ফ্রেন্ড হবি, আমি শিওর। তো আমরা দুজনেই বড্ড ইমপারফেক্ট, কিন্তু তুই চাইলে আমরা আরেকটু বেটার হওয়ার চেষ্টা করতেই পারি। তো থাকবি তো আমার পাশে? এই এক মিনিট, এটা প্রপোজ ছিল? জানি খারাপ ছিল, তবে মানিয়ে নে না একটু। ভাই আমি একটু লাফিয়ে নি। হাট কোকিলের বাচ্চা, চুপ থাক। কি ভুলভাল। আচ্ছা যা ইচ্ছা তাই বল। সো মিস জোনাকি, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? এদিক নেই ওদিক আছে, যা ভাগ। বল না। যা, কথা বলবো না। হাতটা ধরতে পারিস, আপাতত শুধু এটুকু। ভ্যালেন্টাইন হব কিনা পরে ভাব। ভাই যা ভাগ। ওই শুরু আমাদের গল্পের। হয়তো আজও আমরা পারফেক্ট কাপল হতে পারিনি, তবে তাতে কি, আমরা একে অপরকে যেটুকু ভালোবাসি সেটা দিয়েই কয়েক জন্ম পার করে দিতে পারবো। আমাদের প্রথম ডেটে যাওয়া, প্রথম জড়িয়ে ধরা, ময়দান, নন্দন, ভিক্টোরিয়া। কলকাতার বুকে আরও একটা ভালোবাসার গল্প এইভাবেই গড়ে উঠেছিল। তবে আমাদের ভালোবাসার সবচেয়ে বড় অবদান ছিল সেই দুটো জায়গার, যাদের জগৎটা একদম আলাদা হয়েও তারা এক। আমাদের বঙ্গবাসী সুরেন্দ্রনাথ। দুটো আলাদা পৃথিবী, দুটো আলাদা জায়গা। এই দুটো জায়গা আজও কত ছেলে মেয়ের ভালোবাসার সাক্ষী, ভবিষ্যতেও থাকবে। শুধু আমরা নয়, আবার কেউ না কেউ প্রেমে পড়বে। ঈশান জোনাকি বা ডাম্বল কন্যাকুমারীর মতো অনেকের ভালোবাসা বহন করবে এই দুটো কলেজ। আমরা যেমন একে অপরের হাত ছাড়িনি, তেমন এই কলেজ দুটোও একে অপরের হাত ছাড়বে না। আর আমরাও কোনোদিন আমাদের কলেজটাকে ভুলতে পারবো না। এবার চলুন প্রেজেন্টে ফেরা যাক। এই জোনাকি, বলছি চল ওদিকে চল, ওদিকে পুজোর প্রসাদ দিচ্ছে, নিয়ে আসি। হ্যাঁ পটল কুমার, চলো। এই তুই কি কোনোদিনও আমাকে আমার ভালো নামে ডাকবি না? না তো, একদম ডাকবো না। তুই তো আমার মিষ্টি গোবর গণেশ। এই ধ্যাৎ, এই জন্য ভালো লাগে। ওলে বাবালে, আবার রাগ করছে। রাগ করলে তুই আরো কিউট হয়ে যাস রে। আচ্ছা থাক হয়েছে, তোমাকে না আর তেল দিতে হবে না। সারাটা জীবন এইভাবেই থেকে যাস রে। এভাবেই থাকবো, কথা দিলাম। শুনলেন আজকের গল্প গপ্পোলেন অরিজিনালসের তৃতীয় গল্প ভালোবাসার জলছাদ। কলমে সুপ্রিয়া মণ্ডল, গল্পে জোনাকের চরিত্রে সাগরিকা, ঈশান অনিরুদ্ধ, রিখিয়ার চরিত্রে তৃষা প্রামাণিক এবং ভুট্টাওয়ালা আমি অঙ্কন। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পোলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।